নমস্কার, শুভ সন্ধ্যা, শুভ পরিসর মুখরিত সন্ধ্যার রাজার গানভাষী সদস্যদের তো নতুন করে স্বাগত জানানোর কিছু নেই। আমরা ঝড় ঝঞ্ঝা বজ্রপাত সমস্তকে উপেক্ষা করে গানের জন্য একত্রিত হতে পারি। কিন্তু বিশেষভাবে ধন্যবাদ জানাবো যারা আমাদেরকে উৎসাহ দিতে এসেছেন, যারা আমাদের জন্য আমাদের গান শুনতে এসেছেন। তারা এরকম একটা প্রতিকূল আবহাওয়ার মধ্যে এসে আমাদেরকে উৎসাহ দিচ্ছেন। আমরা কৃতজ্ঞ আপনাদের সবার কাছে। গানভাষী প্রথাগতভাবে উদযাপন করে থাকে, উৎসব করে থাকে। গানভাষী স্বাধীনতা উদযাপন করে, গানভাষী ঋতু উদযাপন করে, বসন্ত, শীত, বর্ষা। গানভাষী জন্ম জয়ন্তী সেই উৎসব উদযাপন আনন্দ করার নিয়েই আজকে আমরা এই অনুষ্ঠানটির আয়োজন করেছিলাম। এই অনুষ্ঠানটি সাজিয়েছিলাম যে আমাদের ভারতবর্ষের ৭৮তম স্বাধীনতা দিবস, যেটা আমাদের কাছে খুব খুব মূল্যবান একটা দিন। আমরা সেটা কিছু গান দিয়ে, কিছু নতুন গান দিয়ে আমরা আজকে ঠিক করেছিলাম উদযাপন করব। স্বাধীনতা দিবস নিয়ে বলতে গেলে ভালো কথা, উৎসাহব্যঞ্জক কথা মনে আসাটা স্বাভাবিক, কিন্তু আমরা সবাই জানি যে একটা অদ্ভুত অস্থির সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। আমাদের কারোর মনে সেই উৎসাহ নেই, সেই শান্তি নেই বা সেই উদ্দীপনা নেই যে আমরা একটা কিছুকে উদযাপন করবো। আমাদের কেমন যেন একটা অদ্ভুত অদ্ভুত হতাশা, একটা নিরাশ হয়ে গেছি আমরা। এমন সময়ে কিন্তু আমরা আজকে একত্রিত হয়েছি। আমরা দেশের গান গাইবো। আমি আশা রাখি যে সেই গানগুলো আমাদেরকে মানে অল্প সময়ের জন্য হলেও এই হতাশা থেকে তুলে আনবে। আমরা যেভাবে অনুষ্ঠানটি সাজিয়েছিলাম তার থেকে আমরা একটুখানি সরে এসেছি আজকে এই সময়ের কথা ভেবেই। আজকে আমরা মূল অনুষ্ঠানে যাবার আগে দুজন মানুষের কথা শুনব, যারা হয়তো বিপরীত জীবন যাপন করেন বা একেবারে আলাদা জীবন যাপন করেন, কিন্তু আজকের এই সময়টা যাদেরকে একটা সূত্রে গেঁথে নিয়েছে। আমার দুজনেই আমাদের সদস্য, মেন্টর এবং পেট্রন। তাদেরকে আমরা একটুখানি আজকে কথা বলতে বলবো। একজন আমাদের প্রথম থেকে আমাদের সঙ্গে আছে সৌম্য, ডক্টর সৌম্যব্রত রায়চৌধুরী, যে এই অস্থিরতার যে ঘূর্ণিটা চলছে তার একেবারে মধ্যেখানে আছে। কারণ সৌম্য নিজে আরজি কলের প্রাক্তনী, সৌম্য ডাক্তার এবং সৌম্য রাজনীতিক এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত সচেতন একজন মানুষ। তো সৌম্যর দিক থেকে আমরা একটা দিকের কথা শুনবো। আমার মানে বলতেও ইচ্ছে করছে না যে কি নিয়ে শুনবো, আমরা সবাই জানি। সৌম্য আমাদেরকে একটুখানি মানে ওদের প্রফেশন, ওদের কেমন বোধ হচ্ছে এই সময়টাতে, সৌম্য সেটা নিয়ে বলবে। আর অন্যজন যিনি আমাদের ধরে রেখেছেন, প্রতিনিধি রেখেছেন, আমাদের জবা গুহ ঠাকুরটা, যার ওপর অত্যাচার করে আমরা এতদিন ধরে বেড়াচ্ছি। জবাদিও ভীষণ সমাজ সচেতন, সেন্সিটিভ একজন
একজন মানুষ সবারই সমস্ত সামাজিক কাজে এগিয়ে আসে। আমি অনেক অনেক বছর ধরে দেখেছি জবাদীপ্তিকেও আমরা এই সময়, এই অস্থির সময় কি মনে হচ্ছে আর একটা জবাদীপ, আর একটা জেনারেশন জবাদির কাছ থেকেও আমরা শুনবো। আমি একটুখানি আমার মানে অনেকদিন ধরে সেই জীবনানন্দ কবিতাটা বারবার মনে হচ্ছে যে কি করে কবিরা ভবিষ্যৎ দ্রষ্টা হন, কি করে তারা এই অদেখা সময়ের কথা লেখেন। আজকে সেই অদ্ভুত আধারের কথা দিয়ে আমি শেষ করছি, কিন্তু আমি জানি যে এই আধার বেশি দিন থাকবে না। অদ্ভুত আধার এক এসেছে পৃথিবীতে আজ, যারা অন্ধ সবচেয়ে বেশি আজ চোখে দেখে তারা, যাদের হৃদয়ে কোনো প্রেম নেই, প্রীতি নেই, করুণার আলোড়ন নেই, পৃথিবী অচল আজ তাদের সুপরামর্শ ছাড়া। যাদের গভীর আস্থা আছে আজও মানুষের প্রতি, এখনো যাদের কাছে স্বাভাবিক বলে মনে হয় মহৎ সত্য বা রীতি কিংবা শিল্প অথবা সাধনা, শকুন ও শিয়ালের খাদ্য আজ তাদের হৃদয়। এই অদ্ভুত অন্ধকার পৃথিবী থেকে বেরিয়ে আসতে চাই আমরা। আজকের প্রয়াস সেই জন্য। সৌম্য এসব আজকে এত সুন্দর একটা জমায়েত, যদিও প্রাকৃতিক দুর্যোগ অসম্ভব বেশি, কিন্তু গানভাষীর মানুষদের তো উৎসাহের শেষ নেই, মানে একেবারে করতেই হবে। আমারই মনে হচ্ছে কি জানি বাবা, জল ফল জমে গেলে তো একটা একাকার, কিন্তু এদের তো কোনো কিছুতেই বেশ ভালোই যোগাযন্ত্র করে বসে আছে। সেটা তো খুব উৎসাহ, দেখতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। যাই হোক, প্রসঙ্গে আসি। আজকের যে কথাটা স্বাধীনতা, কে স্বাধীন না থাকতে চায়? স্বাধীনতা সকলের অত্যন্ত প্রিয়, এবং আমি নিজে ভীষণ স্বাধীন যেটা মানুষ, এবং আমি যেটা মনে করি করবো সেটা আমি করব, কিন্তু কখনো স্বেচ্ছাচারিতার জায়গায় যাই না। সবাইকে নিয়ে চলতে গেলে কিছু কম্প্রোমাইজ তো করতেই হয় জীবনে। কিছু কাউকে ভালো লেগে কাউকে রেখে স্বাধীন হওয়া খুব ভালো, কিন্তু স্বাধীনতাটাকে যেন কখনো একটা খারাপ দিকে না নিয়ে যাওয়া যায়। আমি আমার জীবনের এতখানি বয়সে এসে, আমি তো বড় হয়েছি শান্তিনিকেতনে। আমি 9 বছর বয়সে ভর্তি হয়েছিলাম। বাবা মা থেকে কত যোজন দূরে সেখানে আমি ছিলাম হস্টেলে। কিন্তু কি যে একটা মানে অসম্ভব অনুশাসন। এবং আমার মনে আছে, আজকে আমি শ্রীময়ীকে বলছিলাম, যখন 9 বছর বয়সে আমার তখন কতটুকু বুদ্ধি হয়েছে, কিন্তু আমার বাবা আমাকে বলেছিলেন যে আজ তুমি পড়াশোনা করতে যাচ্ছ যেখানে, সেখানে কিন্তু নিত্যদিন তুমি আমাকে আর মাকে দেখতে পাবে না, কিন্তু জানবে যে আমরা তোমার পাশে সবসময় আছি, আর কখনো যেন কোনো বদনাম কিংবা এইটার শিকার যেন তুমি না হও। এই কথাটা সেই 9 বছর বয়সে উনি বলেছিলেন। আমি যতটা নিয়েছিলাম জানি না, কিন্তু আজও আমার সেটা স্মৃতিতে জল জল করে। কিন্তু শান্তিনিকেতনে যখন আমরা পড়াশোনা করেছিলাম, সেই সময়টা আমরা কিন্তু কো এডুকেশন পড়াশোনা করেছি, আমরা কিন্তু ছেলে মেয়ে একসঙ্গে পড়াশোনা করেছি। আজকে এখানে সুজাতা আছে, ও তো শান্তিনিকেতনের মেয়ে। আজকে শোভন এবং পিতা থাকলেও ওরাও এক কথাই বলতো। এই যে অসম্ভব নির্ভরতায়, সাহসের সঙ্গে যে আমরা বসবাস করেছি ওখানে, আমাদের কোনোদিন কোনো ভয়ই হয়নি যে একটা বাবা মা ছাড়া একা একা কিচেনে যাচ্ছি, একা একা লাইব্রেরি যাচ্ছি, একা একা সব ক্লাসে যাচ্ছি। কোনোদিনও এসে যে কেউ একটুখানি অসাবধানতা কিছু করবে, কোনো দিনের জন্য না। 12 বছর আমি কোনো দিনও কোনো অঘটন ঘটতে দেখিনি ওখানে। আমার ক্ষেত্রে নয়, কারোর ক্ষেত্রেই নয়। যদি স্ট্রে কিছু ইনসিডেন্ট হয়ে থাকে সেগুলো তাদের দোষী হয়েছে, সেগুলো আলাদা ব্যাপার, কিন্তু এটা নিয়ে কোনো দিনও শান্তিনিকেতনে আলোড়ন আমরা মধ্যে দেখিনি। কি অসম্ভব সাহস! সেভাবেই আমরা স্বনির্ভর হয়েছি, আত্মনির্ভর হয়েছি, এবং মনে নিজেকে চালিয়ে নেওয়ার যে একটা দায়িত্ব, সেই দায়িত্বটা আমরা পালন করেছি। আজকে হয়তো মানুষ
বেরিয়েছে, অনেক বাইরে বেরিয়েছে। আমাদের জেনারেশনে কিন্তু এত বেশি মানে মেয়েরা এসে চাকরি করে, আমার খুব কম বন্ধুই বাইরে এসে চাকরি বাকরি করেছে। আমরা ঘরে বসে হয়তো কখনো গান শিখিয়েছি, ছবি আঁকা শিখিয়েছি, সেইভাবে কিছু হয়তো উপায় করেছি, কিন্তু বাইরে বেরিয়ে চাকরি করাটা কিন্তু আমি আমার মেয়েকে তো শিখিয়েছি। উপায় কিন্তু করতেই হবে, নিজের স্বনির্ভর তোমাকে হতেই হবে। এটা কিন্তু আমাদের জেনারেশনের গল্প নয়, কিন্তু তার মানে এটার সঙ্গে সঙ্গে এটাও শিখিয়েছি স্বাধীনতাটাকে কিন্তু এটা কিন্তু দায়িত্ব। নিজের স্বাধীনতাটাকে কিন্তু কোনোদিনও অপব্যবহারে নিয়ে যেও না। নিজের স্বাধীনতাটাকে কিন্তু একটা সংযমের জায়গায়, তুমি শ্বশুরবাড়ি যখন যাবে প্রত্যেকে সুন্দর সম্মান দিয়ে সবাই যার যার যেখানে পরিণতি বোধ, যেখানে যাকে সম্মান দেওয়া সেটা করবে, কিন্তু তারপরে তোমার নিজের দায়িত্বটা তুমি পালন করবে। প্রাথমিক আমার যেটা সবসময় মনে হয়, আমাদের দেশে না ভীষণ একটা শিক্ষার অভাব, ভীষণ শিক্ষার অভাব। মানে একে তো গরিব দেশ, ঘরে ঘরে আমরা থাকছি শ্রীভূমির একটা ভীষণ পশ এলাকাতে, কিন্তু এর পাশে যে দক্ষিণ দাঁড়িয়ার এই যে একটি এলাকা আছে, সেখান থেকে যেসব বাচ্চারা আসে, এই আমার গান্ধী স্কুলে পড়ে, গান্ধী স্কুলের যারা টিচার, এই 15 অগাস্টে তারা কি সুন্দর অনুষ্ঠান করবে, ঝকঝক করছে চেহারাগুলো। আমি টিচারদের জিজ্ঞেস করলাম যে এই যে বাচ্চাগুলো আসে, এদের বাড়ি কিরকম, তোমরা তো ভালো জিনিস দিচ্ছ দেখতেই পাচ্ছি, ওরা দেখি কল্পনা করতে পারবেন না ওরা যে কি কষ্টে থাকে, আপনি কল্পনা করতে পারবেন না। আপনি চিন্তাই করেন, আমরা চিন্তা করতে চাই, চিন্তা করতে মানে আমার জানতে ইচ্ছে করছে। একটা ছোট্ট ঘর, সেখানে দুটি তিনটি করে বাচ্চা, সেখানে বাবা মা তারই মধ্যে মদ খাচ্ছে, তারই মধ্যে ঝগড়া করছে, তারই মধ্যে সহবাস করছে, মানে সবই তার মধ্যে হচ্ছে। শিশুগুলো কন্টিনিউয়াসলি তারা গালি শুনছে, কি মানে কি করুণ চিত্র একটা, সেটা ভাবলে এত কষ্ট হয়। অথচ বাচ্চাগুলো কি সুন্দর নাচ দেখাচ্ছে, গান দেখাচ্ছে, কবিতা বলছে। তাহলে আমরা, এটা তো আমাদের বলতে পারো আমাদের ভারতবর্ষের একটা খুব বড় জনতা। আজকে যে অবদানটা ঘটেছে, আমার মনে হয় এরাও সেই পরিবেশ থেকেই বোধহয় উঠে এসেছিল, যারা কোনোদিনও ভালো কিছু দেখেনি, শিখেনি। তারা নিজেরা তাদের ছোটবেলাগুলো কিসের মধ্যে যে প্রতিপালিত হয়েছে তারা ভগবান জানে। শিক্ষাই নেই, অ্যাবসলিউটলি কোনো শিক্ষা নেই। ছেলে মেয়ে সবাইকে যে একটা বেসিক একটা সম্মান করতে হবে, সে তারা জানেই না, কারণ তার বাবা মা কোনোদিনও তার দুজনকে সম্মান করেনি। শিশুরা কি দেখে শিখবে? বাবা মাকে দেখে তো শিখবে। বাবা মা ভালো আচরণ করবে, হ্যাঁ ঝগড়াঝাটি হতে পারে, মন কষাকষি হতে পারে, মান অভিমান হতে পারে, সব হতে পারে, কিন্তু অ্যাট দ্য সেম টাইম দুজনকে শ্রদ্ধা করবে। সেই পরিবেশে তো সেই শিশুরা বড় হয়ে উঠবে না, আর স্কুলে গেলে তার মাস্টারমশাইরা তাদের ভালো প্রতিপালন করবে। এখানে আমার ভীষণ কষ্ট হয় যখন দেখি যে এই শিশুরা যে এই শিশুগুলো যার চিত্র আছে সেদিন পেলাম, এরা কি হবে বড় হয়ে, কি হবে? মানে এই যারা অবদান ঘটিয়েছে এরাই তো সেই ভবিষ্যৎ। এটা একটা ভীষণ একটা ভাববার বিষয়। মানে শিক্ষাটা একেবারে নেই, মানে শিক্ষার যে কোন তলায় গিয়ে পৌঁছেছে, এটা কিন্তু একটা খুব ভাববার বিষয়। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, জীবনে এগুলো তো হয়, কিন্তু আমরা ভারতবর্ষে যেমন একটা অসম্ভব হাইট আছে, এত সুন্দর সংস্কার, এত সুন্দর একটা প্রাচীন ঐতিহ্য, আমরা সকলকে নিয়ে থাকতে ভালোবাসি, যেটা আমরা শান্তিনিকেতনে ছোটবেলা থেকে শিখেছি। আজ আমার প্রত্যেকটি বন্ধু, শুধু সে ভালো নেই, তার ছেলেমেয়েরা ভালো আছে, তার নাতি নাতনিরা ভালো আছে। তার মানে যারা সেই সংস্কারটা পেয়েছে, আমরা তাদের প্রপারলি দিতে পেরেছি, কারণ আমরাও সেটা ভালো জায়গা থেকে আহরণ করে দেবো, আমরা শিখেছি সেটা। কিন্তু এটাই তো চিত্র নয়, আরো একটা বড় দিক আছে যেখানে সেটা খুব ফেলিও, সেটা কিন্তু খুব ভাববার জায়গা। সবাই মিলে যদি একটুখানি ভাবনা চিন্তা করে, তাহলে হয়তো সবাই স্বাধীনভাবে একটু ভালো থাকতে পারবে। এই আমি মানে সবাই তো একটা মন খারাপের মধ্যে আছি, কিন্তু এটা তো শেষ না, এটা ফান্টা বই। এবার আমি সৌম্যকে বলবো, সৌম্য তোমার এটা ছিল সকল সদস্যকে আমি জানি যে এটি একটি সম্পূর্ণ অরাজনৈতিক গ্রুপ,
যার জন্য গত নির্বাচনের আগে আমি মজা করে লিখেছিলাম সেই সেরা স্ট্রাইকার যিনি মাথা এবং পা দুটিয়েই গোল করতে পারেন। এবং তারপরে ডিসক্লেমারও দিয়েছিলাম এটি একটি সম্পূর্ণ পরাজনৈতিক। তাই আজকের এই সামাজিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে সামাজিক চেতনার দিক থেকে কিছু কথা হয়তো আমি বলবো, যেগুলো কারো কারো রাজনৈতিক মনে হতে পারে, নিজেগুলো ক্ষমা করে দিন। শুধু সত্য ঘটনা আমার জীবনে সেটি দিয়ে শুরু করবো। তিনটে কবিতার ছোট অংশ বিশেষ এখানে বসে বসেই খুঁজে পেয়েছি, সেটা দিয়ে আমার মনের অবস্থা বা স্বাধীন করে আর সবার মনের অবস্থাই হয়তো প্রকাশ পাবে। 2004 কি 5 আমি তখন শহরের এক কর্পোরেট হসপিটালের সাথে যুক্ত ইন্টেনসিভ কেয়ার ইউনিট। একদিন ফিরছিলাম আইডি হাসপাতালের সামনে দিয়ে, রাত্রিবেলা প্রায় তখন 3:30। দেখলাম বন্ধ চায়ের দোকানের বাইরে কিছুগুলি বাচ্চা ভাঁড় পুড়িয়ে দিচ্ছে। এগুলি আস্ত ভাঁড়, সেগুলো ধোয়া হবে এবং পরবর্তী দিনে ইউজ হবে। কখনো ভাবিনি আর্জিকর হাসপাতালের ব্যবহৃত সিরিঞ্জ পরবর্তীকালে ইউজ হবে এবং সেটি কারো বাণিজ্যিক চাকরি আসবে। দ্বিতীয়ত, আজকাল আমি কেটিসি মেডিকেল কলেজের সাথে যুক্ত। বহু পেশেন্ট আমাদের কাছে আসেন যারা বাঘাযতীন হাসপাতাল থেকে ওষুধ নেন, ন্যায্য মূল্যে সরকারি ওষুধ। এসে বলেন, দোকানদার আমাকে কিন্তু বলে দিয়েছে ডাক্তারবাবু 50 খেতে বলেছে, না আমি 50 দিলাম, কিন্তু আপনি 3টে করে খাবেন। এটাই মনে সত্যি। আজকে আবার 9টার সময় এই ঝড় জলের মধ্যে কে আসে প্রথম শুরু করবো আমার চক্রবর্তীর একটি কবিতা নিয়ে। আর্জি করে পড়তে এলাম, পড়াশোনাও শেষ, মর্গে এখন শুয়ে আছি, বিভস্ত মোর বেশ। কামদুনি গো, অনেকদিনই ঘুরছো একা একা, হয়তো এবার তোমার সাথে আমার পরে দেখা। স্বপ্নদীপ ভাইটি আমার, তোকেও যেন পাই, নাম না জানা তোমরা যারা, তোমাদের কেউ চাই। একদিন নয় দল বেঁধে সব তার কাছেই যাব, সবাই মিলে বলবো গিয়ে বিচার করে। এবার এই স্বপ্ন দেখতে দেখতে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভেঙে গেল হঠাৎ, বাইরে কি ঝড় হচ্ছে, দাপাদাপি করছে জানলার পাল্লা দুটো, মাঝে মাঝে বিজলি ঝলকাচ্ছে। ফের শুয়ে পড়তে গিয়ে সেই বিদ্যুতের ছটফটে আলোয় মনে হলো ঘরের মধ্যে যেন হামা দিচ্ছে কেউ। কে ওখানে, কে? হামা কোনো শব্দই করে না। উঠে আসি কাছে, আবারও জিজ্ঞেস করি, কে আপনি, কি চান? সেটুকু নিশ্চুপ থেকে এই কোণে ও কোণে ঘুরছে, মাথা তুলছে না কিছুতেই, চোখে চোখ নয়, কিছু কি ঘুরছে না। শুনতে পাচ্ছি, খুঁজছি ঠিকই, খুঁজতে তো হবেই, পেলেই বেরিয়ে যাব নিজে নিজে হেঁটে। কি খুঁজছেন? নিম্নি স্বরে বললেন তিনি, মেরুদণ্ডখানা। সেই মুহূর্তে বিদ্যুতের ঝলকালো ফের চমকে উঠে দেখি, একা নয় বহু বহু জন একই খোঁজে হামা দিচ্ছে এই কোন যুগে। কিন্তু এই পরিস্থিতির হয়তো পরিবর্তন হয়েছে। তাই ভবিষ্যৎ কথায় মনে নেই, এই সেদিন আমরা সবাই জ্বলে উঠেছিলাম একই বাক্সে, চমকে উঠেছিলে। আমরা শুনেছিলাম তোমাদের বিবর্ণ মুখের আর্তনাদ। আমাদের কি অসীম শক্তি সেটা অনুভব করেছো বারংবার, তবু কেন বোঝো না? আমরা বন্দি থাকবো না তোমাদের পকেটে পকেটে, আমরা বেরিয়ে পড়বো, আমরা ছড়িয়ে পড়বো শহরে গঞ্জে গ্রামে, দিগন্ত থেকে দিগন্তে। আমরা বারবার জ্বলি নিতান্ত খেলায়। তা তো তোমরা জানো, কিন্তু তোমরা তো জানো না। তবে আমরা জ্বলে উঠবো সবাই শেষবারের মতো। আর ঠিক তখনই ঈশান কোণে উঠবে ভীষণ ঝড়, বিচ্ছুরিত রোশানলের পূর্বে কালীর ঘর। উঠবে শুধু কালো ছোঁয়া, থাকবে পড়ে ছাই, উঠবে শুধু একটি আওয়াজ, তোমার বিচার চাই। নমস্কার। প্রাণের আবর্জনাগুলোকে পুড়িয়ে ফেলে আগুন জ্বালতে
আমরা আজকে এখন যে অনুষ্ঠানটি করবো সেটা কিন্তু আমাদের উৎসাহ দেওয়ার জন্য, আমাদের মন ভালো করার জন্য, আমাদের স্বাধীনতাকে উদযাপন করার জন্য, পরাধীনতা থেকে মুক্তি যে শুধু স্বাধীনতা নয়, স্বাধীনতা যে অনেক অনেক দায়িত্ব নিয়ে আসে, যেটা জবাদি মানে আমারও বারবার মানে শিক্ষক হিসেবে এটা আমার বারবার মনে হয় যে স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে যে খুব ক্ষীণ রেখা আছে, সেটা যেন আমরা মিলিয়ে দিতে না দিই, সেটা যেন আমাদের কাছে প্রকট হয়। আমরা এই মূল অনুষ্ঠানে যাচ্ছি, কিন্তু তার আগে আমরা আমাদের হৃদয়ের ক্ষতস্থানগুলো আমাদের রইল। আমার সেই কবির কথাই মনে হচ্ছে, যেন ভুলে না যাই বেদনা পাই স্বয়ং এই স্বপ্ন। আমরা না ভুলে তবু জীবনকে আমরা উদযাপন করি, স্বাধীনতাকে উদযাপন করি। ইতিমধ্যে আমরা আমাদের দুজন পেট্রন বা মেন্টরের খুবই প্রাসঙ্গিক আলোচনা শুনলাম, শুনে আমরা খুবই সমৃদ্ধ হলাম। এবং সত্যি কথা বলতে কি, যেটা আমাদের মনের কথা, যে পূর্ণ স্বাধীনতা কি আমরা এখনো পেয়েছি, এই প্রশ্নবোধক চিহ্ন সমেত একটা জিজ্ঞাসা আমাদের মনের মধ্যে বারবার আঘাত হানছে। বিশেষ করে সেকেন্ড ক্লাস সিটিজেন থেকে মেয়েদের যে উত্তরণের লড়াইটা অন্যান্য আরো অনেক প্রান্তিক গোষ্ঠীর সঙ্গে, সেটা তো আজকেও শেষ হলো না। এবং সেই লড়াইটা যে জারি রাখতে হবে, সেটা আমরা সবাই, সজ্জন স্ত্রী পুরুষ নির্বিশেষে, সেটা সবার লড়াই, সেটা আমরা আবার নতুনভাবে উপলব্ধিতে আনতে পেরেছি। ন্যায় বিচার, সমতা, সুরক্ষার দাবির লড়াইটাই হয়তো আমাদের জারি রাখতেই হবে। সেই কথা মনে রেখে আজকের অনুষ্ঠানকে আমরা উৎসর্গ করলাম অভয়া বা তিলোত্তমাকে, যার স্বপ্ন অধরাই থেকে নিয়েছে। কিন্তু আমাদের আশা যে এই পূর্ণ স্বাধীনতার লড়াই চলবে এবং শেষ পর্যন্ত সেই অধরা স্বপ্নগুলো পূরণ হবে। এরপরে চলে যাচ্ছি আজকের এই অনুষ্ঠানের কথায়। গানভাষীর এই সান্ধ্য অনুষ্ঠানের, সাংগীতিক অনুষ্ঠানের জন্য কিছু রবীন্দ্রসঙ্গীত এবং নজরুল গীতিকে আমরা চয়ন করে নিয়েছি। পরাধীন ভারতবর্ষে মানুষের মন সবচেয়ে বেশি যা ছুঁয়েছিল তা হলো দেশাত্মবোধক গান। রবীন্দ্রনাথ ও নজরুল ছাড়াও আমরা জানি যে দ্বিজেন্দ্রলাল, অতুল প্রসাদ, মুকুন্দ দাস প্রমুখ কবিরা বিপ্লবীদের মনোবল বাড়াতে হাতে কলম তুলে নিয়েছিলেন। সেই সমস্ত দেশাত্মবোধক গানগুলির পরতে পরতে থাকতো আগুন, থাকতো ব্রিটিশদের প্রতি বিদ্বেষ এবং থাকতো দেশ মায়ের প্রতি গভীর ভালোবাসা এবং শ্রদ্ধা। এই সমস্ত গান সেই আমলে পরাধীন দেশের মানুষের মুখে মুখে ঘুরত। ভারতের জাতীয়তাবাদী বিপ্লবীদের আন্দোলনে এই সমস্ত সঙ্গীত প্রচন্ড শক্তি এবং উদ্দীপনার সঞ্চার করেছিল। ইংরেজ শাসকরা যখন 1905 সালে ভারতীয়দের ঐক্যকে বিনষ্ট করার জন্য বেঙ্গল প্রেসিডেন্সিকে ভেঙে দু টুকরো করেছিল, তখন বাংলার মানুষ প্রতিবাদে গর্জে উঠেছিল। শুরু হয়েছিল বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলন। এই সময়ে বিশ্বকবি রচনা করেছিলেন অসামান্য কিছু সঙ্গীত, যা খুবই জনপ্রিয় হয়েছিল। বঙ্গদর্শন পত্রিকা 1312 আশ্বিন সংখ্যাতে প্রকাশিত হল সুবিখ্যাত বাউলাঙ্গের গান ও আমার দেশের মাটি। কোমল সর্বসহা স্নেহময়ী পরাধীনতা শৃঙ্খলে আবদ্ধ দেশ মাতার কাছে কবি এই গানের মধ্যে দিয়ে প্রণতি নিবেদন করেছেন। এই মায়ের জন্য কিছু করতে না পারার বেদনাকে তিনি ব্যক্ত করেছেন। ঘরের আগুন ভেঙে বেরিয়ে এসে দেশপ্রেমের মহাশক্তি দিয়ে রাজশক্তির বিরুদ্ধে লড়াই করার সময় যে সমাগত, সেই কথাই কবি স্মরণ করিয়ে দিয়েছেন। রবীন্দ্রনাথকে স্নেহধন্য বরেণ্য কবি নজরুল ইসলামের গানে ছিল বিপ্লবের পদধ্বনির আভাস। ভারতবর্ষের রাজনৈতিক মুক্তি এবং শোষণহীন সমাজ ব্যবস্থার ধারণাকে কবি নজরুল তার গানে প্রকাশ করেছিলেন। মৃত্যুকে জয় করে অমৃত লাভ করার অভয় বাণী তিনি শুনিয়েছিলেন। তিনি ছিলেন অপরাজেয়, তিনি ছিলেন বিদ্রোহী।
আবার সেই সঙ্গে সুন্দরেরও বিলাসী। প্রেমপূর্ণ মধুর জীবনের জয়গান তিনি গেয়েছেন। সব নির্যাতন, অসাম্য, অশান্তি, বিদ্বেষ, ঘৃণা শেষ হয়ে একদিন যে এই পৃথিবীতে মানুষের জীবন সুন্দর ও মধুর হয়ে উঠবে, এই ছিল তাঁর আশা। তার এই আকাঙ্ক্ষা দেশ কালের সীমানা অতিক্রম করে আজকেও আমাদের সবার পাথেয় এবং অনুপ্রেরণার উৎস হয়ে আছে। আমরা এবার চলে যাচ্ছি সঙ্গীতে। তোমার
বঙ্গবিভাগের কথা ঘোষণার সঙ্গে সঙ্গে শুরু হলো তুমুল প্রতিবাদী আন্দোলন। সম্ভবত 500 বেশি প্রতিবাদ সহ আহ্বান করা হয়েছিল। রাখি বন্ধন উৎসব যাপিত হলো 16ই অক্টোবর। রবীন্দ্রনাথ রচিত রাখি সঙ্গীত বাংলার মাটি বাংলার জল একটি কার্ডে ছাপিয়ে বিক্রির ব্যবস্থা করেছিলেন। ছিলেন কবি, শতকণ্ঠে ধ্বনিত হচ্ছিল তার রচিত সঙ্গীত। দেশকে ভালোবেসে মৃত্যু ভয়কে তুচ্ছ করে এগিয়ে যাবার অভয় মন্ত্র উচ্চারণ করেছিলেন কবি। জীবন দায়িনী ভুবন মোহিনী দেশমাতার পূজার অর্ঘ্য সাজাতে হবে মিলন ঐক্যের অনুভূতি, প্রেম ভক্তি ভালোবাসা ও সংগ্রামী চেতনা দিয়ে এই কথা তিনি স্মরণ করিয়েছিলেন। বিশ্বকবির গান সেদিন ভারতবাসীর মনে ভরসা জুগিয়েছিল। অগণিত মানুষ উদ্বুদ্ধ হয়েছিলেন কবির অভয় মন্ত্রে এবং রচনা করেছিলেন স্মরণীয় ইতিহাস।
সাধনার প্রতিফলন ঘটেছে। নজরুলের স্কুলের শিক্ষক বিপ্লবী যুগান্তরকালের সদস্য নিবারণ ভট্ট কবিকে প্রভাবিত করেছিলেন। অগ্নিযুগের বীর শহীদ ক্ষুদিরাম, যতীন দাস, বিপ্লবী বীর যতীন মুখার্জি ও তাদের সাথীদের অভিনন্দন জানানোর জন্য নজরুল ব্রিটিশ রাজ শক্তির সন্দেহভাজন হয়েছেন। সেদিন তরুণ পান্তি করে ফাঁসির মঞ্চে উঠেছে, দীপান্তরে নির্বাসন সহ্য করেছে। অপরাজেয় উজ্জ্বল তারুণ্যের শক্তির গৌরব গাথা নজরুল রচনা করেছেন অপূর্ব ভাষায় প্রস্তুত। যে অপুরাণ নির্ভীক মৃত্যুঞ্জয়ী যুবশক্তির জাগরণের জোয়ার পাষাণকে পূর্ণ করতে পারে অবলীলা, অটল শক্তিকে তুলিয়ে দিতে পারে অনায়াসে। কবিতার বন্দনা করেছে তার অবিস্মরণীয় শুরু। Palo, palo,
অর্থ ছিল শুধু বাইরের মুক্তি নয়, মনের মুক্তি, ভয়, অবিশ্বাস, কাছের দেশের প্রতি থেকে মুক্তি। প্রথার সর্বস্বতার সঙ্গে প্রাণশক্তির বিরোধের কথা কবি বলেন 1318 সালে প্রকাশিত বচনায়তন নাটকে। দুর্ভেদ্য কাছের দিয়ে ঘেরা অচলায়তনের মানুষ জীর্ণ প্রথা সংস্কারকে আঁকড়ে ধরে থাকে। দাদা ঠাকুরের নেতৃত্বে কর্মচঞ্চল সক্রিয় সোন পাংশুরা শেষ পর্যন্ত ভেঙে ফেলে অচলায়তনের প্রাচীর। ভূগোল ভরা আলোর জোয়ারে ভেসে যায় সব স্থবিরতা ও জীর্ণতা। সোন পাংশুদের কণ্ঠে শোনা যায় প্রাণ শক্তিতে আবাহনের সঙ্গীত। জনশক্তির ঘুম ভাঙিয়ে তাকে সচল শক্তিতে রূপান্তরিত করার গান তারা গেয়ে চলে মনের আনন্দে। শৈশবে নেটোদ্বারে থাকার সময় নজরুল রচনা করতেন রামায়ণ মহাভারতের কাহিনী ভিত্তিক পালা এবং ইসলামিক গান। সর্বধর্ম সমন্বয়কারী একজন সুর সাধকের জন্ম হয়েছিল এই পথ পরিক্রমার মধ্যে দিয়ে। তিনি ঐক্যের স্বপ্ন দেখেছিলেন, মানবতার জয়গান গেয়েছেন, জাতিভেদকে ধিক্কার জানিয়েছেন এবং অসাম্প্রদায়িক সংঘবদ্ধ রাষ্ট্রের স্বপ্ন দেখেছেন। ব্রিটিশরা ডিভাইড অ্যান্ড রুল নীতি অনুসরণ করত ভারতবাসী ভেদাভেদকে জিইয়ে রাখার জন্য। সমস্ত গোড়ামি থেকে বেরিয়ে সংঘবদ্ধতা এবং সমবদ্ধ চেষ্টা ছাড়া পরাধীনতা থেকে দেশের মুক্তি নেই, এই কথা নজরুল বলেছিল। ঐক্য চেতনা জাগ্রত হলে ভারত তীর্থের জাতিদের মধ্যে ঘটবে ওই শিশক্তির বিকাশ, প্রতিষ্ঠিত হবে মুক্তি, সাম্য, ন্যায়। আজকেও কবি নজরুল ইসলামের সঙ্গে বিদ্বেষ ও বিভেদ গঠিত এক সুন্দর পৃথিবীর শব্দ।
এই উপলক্ষে সেখানে নেওয়া হলো 1929-এর শেষে বা 1930-এর শুরুর দিকে রচিত গান সংকোচের বিহ্বলতা নিজের অপমান। অন্তরের শক্তিকে জাগিয়ে ভয় থেকে মুক্তি লাভের বাণী উচ্চারণ করলেন কবি। দুজনের অত্যাচার থেকে দুর্বলকে রক্ষা করার কর্তব্য সম্বন্ধে দেশবাসীকে কবি সচেতন করলেন। 2 বছর পরে তাকাগাকি বিদায় নিলেন, কিন্তু অমর হয়ে রইল এই উদ্যোগের কথা এবং তার সঙ্গে জড়িয়ে থাকল কবির সঙ্গীত। ব্রিটিশ রাজশক্তি নজরুল ইসলামের চিন্তা ও কলমের উপর বারবার হস্তক্ষেপ করতে চেষ্টা করেছে। ভারতে অন্য কোনো সাহিত্যিকের বোধহয় এত বেশি সংখ্যক বই বাজেয়াপ্ত হয়নি। নজরুল ইসলামকে 1923 সালে আনন্দময়ীর আগমনে রচনাটির জন্য গ্রেপ্তার করা হয় এবং 1 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। আদালতে ঐতিহাসিক বিবৃতি রাজবন্দির জবানবন্দিতে কবি বলেছিলেন, আমি একজন কবি, অপ্রকাশিতকে প্রকাশ করার জন্য, অপ্রকাশিতকে চিত্রিত করার জন্য ঈশ্বর আমাকে প্রেরণ করেছেন। 14 এপ্রিল 1923-এ নজরুলকে হুগলি জেলে স্থানান্তরিত করা হয়েছিল। এখানে তিনি লিখলেন তার অবিচ্ছিন্ননীয় শিকড় ভাঙা। শিকড় ভরে যে শিকড়টি ভাঙা হবে, এই আশ্চর্য কথা কবি দেশবাসীকে শোনালেন। লাঞ্ছনা অত্যাচারকে তুচ্ছ করে যারা ফাঁসির মঞ্চে উঠে জীবনের জয়গান গাইতে প্রস্তুত, তাদের আত্মবিসর্জনকে ভয় ও ত্রাসের শাসনকে শেষ আঘাত হানবে, এই বরাভয়ের মধ্যে আরও একবার দেশবাসীকে অনুপ্রাণিত করলেন
বিদ্রোহী করি। রবীন্দ্রনাথ সবসময় প্রতিবাদী সোচ্চার হয়েছে। আরও আবার দেশবাসীর মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব, উচ্চ নিচ্চ ভেদ, অস্পৃশ্যতার প্রধান অভিযোগে ভারাক্রান্ত উদ্বিগ্ন করেছে। 1933-এ তিনি রচনা করলেন চন্দ্রাঙ্গনা নাটক। চন্দ্রাঙ্গনা প্রকৃতির হাত থেকে জল গ্রহণ করে ভিক্ষুশ্রেষ্ঠ আনন্দ মানব ধর্মের জয়গান গাইলেন। এই সময় নেতা দাসের দেশে কবি অচল মিলনের বন্ধন থেকে মুক্তির কথা বলেন। মনের ভাবনাকে সঙ্গীতে রূপ দিয়ে দিতেন ব্যর্থপ্রাণের অবর্জনাকে বিনাশ করার জন্য অগ্নিশিখা প্রজ্বলনের কথা। পরাধীন ভারতবাসীর অন্তরে সুর ঝড়ের গান যা তার চেতনাকে জাগ্রত করবে। বজ্রশিকার ভিত্তিতে আলোকিত হবে তার চলার পর। এই চেতনার জাগরণের কথা যেমন সে সময় সত্য ছিল, তেমনি তা চিরকালই সত্য। আমাদের সৌভাগ্য কবি হিসেবে আমরা এমন একজনকে পেয়েছিলাম যার গানে আমরা দেশ মাতৃকার ভুবনমোহিনীর রূপ প্রত্যক্ষ করেছি, যিনি আমাদের মাধুরী মঞ্চ শিখিয়েছেন এবং যার ডাক শুনে ঘর ছেড়ে পথে একলা চলতেও শিখেছি।
থেকে ঘুচিয়ে দিলে যাওয়া পাওয়া আপনাকে গোর লাগিয়ে দিলে ঝড়ের হাওয়া বজ্র শিখায় এক পদকে মিলিয়ে দিলে সাদা কালো আগুন জ্বালো আগুন জ্বালো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো আগুন জ্বালো আগুন জ্বালো ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো প্রচ্ছদ পরিকল্পনায় ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর এবং এঁকেছিলেন বীরেশ্বর সেন। কবি এই সংকলন উৎসর্গ করেছিলেন ভারতের বিপ্লববাদের অন্যতম নায়ক অরবিন্দ ঘোষের ভাই বারীন্দ্র কুমার ঘোষকে। অগ্নিবীণার 12টি কবিতার মধ্যে বিদ্রোহী ছাড়া রয়েছে প্রলয় উল্লাস, যেখানে কবি নতুন যুগকে স্বাগত জানিয়ে জয়ধ্বনি দিতে বলছেন। ভয়ঙ্কর কাল বৈশাখী এসে বিনাশ করবে অন্ধকার, নিয়ে আসবে আলোয় উজ্জ্বল নতুন ভোর। 1920 সালে গান্ধীজির নেতৃত্বে অহিংস অসহযোগ আন্দোলন ভারতবাসীর মনে উৎসাহ তৈরি করলেও 1922-এর ফেব্রুয়ারি মাসে তার প্রত্যাহার জন্ম দিয়েছিল হতাশার। নজরুলের এই অসামান্য সঙ্গীত নতুন উদ্দীপনার সঞ্চার করছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, আমরা যখন যুদ্ধে যাব তখন সেখানে নজরুলের যুদ্ধ গান গাওয়া হবে, আমরা যখন কারাগারে যাব তখনও তার গান গাইব। কবি নজরুল যে স্বপ্ন দেখেছিলেন সেটা শুধু তার নিজের স্বপ্ন নয়, সমগ্র বাঙালি জাতির স্বপ্ন। হয়তো এই কথাও বলা যায় যে দেশের গান্ধী ব্যক্ত হয়েছিল নজরুলের যে স্বপ্ন দেশকালের সীমা ছাড়িয়ে আজকেও তা আমাদের মনে অপূর্ব আলোড়ন করে। শিকার